বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোল সম্পর্কে, এবং আজকের আলোচনাটা একটু অন্যরকম, কারণ অনেক ছাত্রছাত্রীরা ঠিক পরীক্ষা আমাদের দোরগোড়ায় চলে এসছে, আমাদের ইউনিট টেস্ট সব শেষ হয়ে গেছে, সামনে আমাদের বড় পরীক্ষা, অর্থাৎ আমাদের 90 মার্কের পরীক্ষা, 10 মার্ক আমাদের প্রজেক্ট মার্ক স্কুল থেকে স্বাভাবিকভাবে দেওয়া হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে আমাদের যারা এখনো পর্যন্ত প্রিপারেশনে ফিরে আসেনি তাদের জন্য একদম পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদের সামনে রেডি করে দিচ্ছি। যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো 3-4টে ক্লাসের মধ্যে শেষ করব, এবং এই 3-4টে ক্লাসে যা যা পড়তে বলি তোমাকে সেগুলো পড়তে হবে। আমি সমস্ত বই ধরে পড়তে বলবো না, বা ফার্স্ট টু লাস্ট আমাদের বইয়ে যা আছে আমি সবও পড়তে বলবো না। কিছু কিছু জায়গা একদম সাজেস্টিভ জায়গা, একদম সাজেশন ওয়াইজ আমি তোমাদের পড়তে বলবো, যে বিষয়গুলো ভালো করে পড়লে তোমরা 100% জিওগ্রাফিতে 90-র ভেতরে 85-এর ওপরে ক্র্যাক করতে পারো। এটা খুব যে কঠিন ব্যাপার সেরকম কিন্তু কিছু নয়, তবে তার জন্য একটু অধ্যবসায়, একটু তপস্যা আর একটু পড়াশোনাটা দরকার। অর্থাৎ এখন থেকে আর বেশি লেট করলে হবে না। ঠিক এখন থেকে কিভাবে পড়লে তুমি জিওগ্রাফিতে এই কদিনে ফুল মার্কস কমন পাবে তার একটা সম্পূর্ণ রূপরেখা আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু এখন থেকেই এটাকে শুরু করতে হবে, এবং ঠিক যে যে কাজগুলো আমি করতে বলবো সেই কাজগুলো করতে হবে। এতদিন পড়াশোনা করনি, কোনো ব্যাপার নেই, ছেড়ে দাও, যা ঘটার ঘটে গেছে। কিন্তু এখন থেকে তোমাকে এই কাজটুকু করতে হবে, হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় তোমার কাজে লাগাতে হবে। ওকে, সময় নষ্ট করবো না, চলে যাবো মূল আলোচনায়। দেখো, প্রথম আমাদের পরীক্ষাতে যেটা থাকে সেটা হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন। শর্ট টাইপের কোশ্চেনের জন্য আমাদের কি করতে হয়, আমাদের এমসিকিউ, এসএকিউ, তারপরে তোমার শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ডান স্তম্ভ বাম স্তম্ভ, এসব পার্টগুলো রয়েছে আমাদের। তো এই পার্টগুলোর জন্য দেখো আমাকে শর্ট কোশ্চেন পড়তে হবে। আমি প্যাকেজ ওয়াইজ শর্ট কোশ্চেন 2-1 দিনের ভেতরে তোমাদের সামনে তুলে ধরবো। এর আগেও তুলে ধরেছিলাম, কিন্তু স্পেশাল বাছাইকৃত শর্ট আমরা রেডি করে ফেলেছি। সব মিলে আমরা ফার্স্ট পার্ট অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 100 এবং অর্থনৈতিক ভূগোল থেকে 100, এই 200 শর্ট কোশ্চেন দেবো। এই 200 শর্ট কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে, আশা করছি এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। ব্রড কোশ্চেনটা আমাদের একটু অন্যরকম জায়গা, সেখানে আমাদের রয়েছে 2 মার্কের প্রশ্ন, আমাদের রয়েছে 3 মার্কের প্রশ্ন, আমাদের রয়েছে 5 মার্কের প্রশ্ন। দেখো, আমি তোমাদের বলি, সব থেকে যদি কমন পাওয়ার জায়গা থাকে এবং সব থেকে কম পড়ে যদি ভালো মার্কস পাওয়া যায়, সেটা হচ্ছে 5 মার্ক কোশ্চেন। 5 মার্ক কোশ্চেন আমাদের 4টে লিখতে হয়, এই 4টে লিখলে 20 মার্ক। এবং আমি বলি, যারা ভূগোলে সবচেয়ে দুর্বল বা পড়াশোনা করতে একদমই ভয় পায়, তাদের জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে 5 মার্ক কোশ্চেন। কারণ এই 5 মার্ক কোশ্চেনটা এমনই একটা জায়গা, যে জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, হাইয়েস্ট প্রথম পার্টে দুটো জায়গায় আমি 3টে প্রশ্ন পড়লে আমি 2টো প্রশ্ন কমন পাবো, এবং দ্বিতীয় পার্টেও ঠিক তাই, আমি 3টে প্রশ্ন পড়লে আমি 2টো প্রশ্ন কমন পাবো। মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কারণ গ্রুপ এ তে আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্ন লিখতে হয়, গ্রুপ বি তেও আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্ন লিখতে হয়। তো সব থেকে সহজ কমন পাওয়ার বিষয় সেটা হচ্ছে এই জায়গাটা, যেখান থেকে আমরা বহির্জাত প্রক্রিয়া থেকে আমরা 2টো প্রশ্ন পড়বো, এবং বায়ুমণ্ডল থেকে আমরা একটা একটা প্রশ্ন পড়লে আমরা সেই একটাই কমন পাবো এবছর। হলো। আর আঞ্চলিক ভূগোল যেটা রয়েছে সেখান থেকে আমাদের অনেক কিছু রয়েছে, ভারতের প্রাকৃতিক পাঠ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অনেক কিছু রয়েছে। আমরা কিচ্ছু পড়বো না, আমরা শুধুমাত্র কি পড়বো, ভারতের অর্থনীতির মধ্যে কৃষি থেকে 2-3টে ওই যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো পড়বো, আর শিল্প থেকে 1-2টো প্রশ্ন পড়বো। তো এই 2-3টে প্রশ্ন পড়লে কিন্তু আমরা এখান থেকেও কমন পেয়ে যাব। তাহলে আমরা কি কি বাদ দিয়ে দিলাম দেখো তো। আমরা 5 মার্কের প্রশ্ন থেকে বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে পুরোপুরি সরিয়ে দিলাম, এটাকে আমরা পুরোপুরি ক্লোজ করে দিলাম। এদিকে ভারতের প্রাকৃতিক পাঠটাকেও আমরা পুরোপুরি ক্লোজ করে দিলাম। দেখো, তাহলে 5 মার্কের জন্য শুধুমাত্র বহির্জাত থেকে 2টো প্রশ্ন আর বায়ুমণ্ডল থেকে। তোমরা যদি বলো যে স্যার কি কি পড়বো, তাও আমি বলতে পারি। দেখো, বহির্জাত প্রক্রিয়া থেকে আগের বছর অর্থাৎ 2026 সালে নদী এসেছিল। তোমাদের জন্য এবার সবথেকে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আগের বার এসেছিল 2026-এ। হ্যাঁ, তো তোমাদের জন্য এবার সব থেকে ইম্পর্টেন্ট কি, তোমাদের জন্য এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ুর ক্ষয় আর হিমবাহের ক্ষয়। বায়ু আর হিমবাহ, এই প্রথম প্রশ্ন, এই জায়গাটা বায়ু আর হিমবাহ মোস্ট ইম্পর্টেন্ট। এই বায়ু আর হিমবাহের ক্ষয়টা পড়লে একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ, ভাবা যায়। বায়ুমণ্ডল আমি বলছি না, কারণ বায়ুমণ্ডল আমার পড়ার দরকার নেই। আর আমি চলে যাব কি বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে স্বাভাবিকভাবে সমুদ্র স্রোতের প্রভাব আগের বছর এসেছিল। তোমাদের জন্য এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আর তার সঙ্গে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। আমি বলে দিচ্ছি আজকে প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই যে দুটো প্রশ্ন বললাম, পরীক্ষায় হুবহু মিল পাবে।
5 মার্কের প্রথম দুটো 10 মার্ক হয়ে গেল। এবার দেখো ভারতের প্রাকৃতিক পার্ট থেকে দুটো প্রশ্ন আসবে, অর্থনৈতিক পার্ট থেকে দুটো প্রশ্ন আসবে। প্রাকৃতিক পার্টের মধ্যে অনেক অনেক জায়গা রয়েছে, আমি অত ডেপথ জায়গায় যাব না, আমি একদম সহজ জায়গায় চলে যাব। সহজ জায়গা কোনটা আমি বলেছি, ভারতের কৃষি এবং ভারতের শিল্প। কৃষি থেকে আগেরবার যথারীতি চা এসেছিল, তোমাদের জন্য ধান, গম, ইক্ষু, কার্পাস, একদম পরিষ্কার। ধান, গম, ইক্ষু, কার্পাস, একটাকেও বাদ দেবে না, কারণ এতে তো কঠিন কিছু না, শুধু জলবায়ুর জায়গাটা একটু মনে রাখতে হয়, বাদ বাকি প্রায় সেম টাইপের লেখা। এই চারটের মধ্যে একটা পাবে। আর একটা বিষয় আমি যেটা বলবো, শিল্প। শিল্প থেকে পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প বা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প, আমি লিখে দিচ্ছি একদম, পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প, মানে একদম প্রশ্ন, কমন প্রশ্ন, এর বাইরে প্রশ্ন হতে পারে না। আর একটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন, অরে হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন। এই হচ্ছে আমাদের 5 মার্কের প্রশ্ন সাজেশন। পরিষ্কার কথা শুনে রাখো, কটা প্রশ্ন বললাম, বায়ু আর হিমবাহের ক্ষয়, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, শেষ। আর এখানে দুটো প্রশ্ন, ধান, গম, ইক্ষু, কার্পাস, আর এটা হচ্ছে পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রীয় বনের কারণ, আর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। খতম, 5 মার্কের জন্য এই প্রশ্ন শেষ। কত কিছু, মানে এই প্রশ্ন পড়লে 20 মার্ক, এইটুকু পড়লে 20 মার্ক গ্যারান্টি সহকারে কমন পাবে, গ্যারান্টি সহকারে। এবার লেখার প্যাটার্নটা শিখতে হবে, ছবি আঁকাটা শিখতে হবে, ছবি দিতে হবে, হ্যাঁ, পয়েন্ট আউট করে লিখতে হবে। নোটসও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবার আমরা আসবো 3 মার্কের প্রশ্ন। দেখো মানে এর থেকে সহজে আর কি হবে, কি সম্ভব। এবার আসি 5 মার্ক গেল, এবার 3 মার্ক আসি। দেখো 3 মার্কের চালাকিটা কোথায়, বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন একটা আসবে, তার সঙ্গে বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল। 2 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা থেকে আসবে। 3 নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে একটা, তার অথবাতে থাকবে অর্থনৈতিক ভূগোল থেকে একটা। 4 নম্বর প্রশ্ন উপগ্রহ মানচিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। এবার যদি তোমরা সাজেশন চাও সেক্ষেত্রে আমি বলতে পারি, দেখো বহির্জাত 3 মার্কের প্রশ্নের ভেতরে কিছু কিছু প্রশ্ন রয়েছে, তুমি যদি বলো, আমি তোমরা যদি চাও আমি এখানেও আলোচনা করতে পারি, যদিও বিষয়টা একটু লং হয়ে যাবে আলোচনাটা। আমি পরে ভেবেছিলাম এটা তোমাদের আলাদা করে আমি বলে দেবো। যাই হোক, প্রাকৃতিক ভূগোল থেকে আমি প্রাকৃতিক ভূগোল বলছি, আমি একটুখানি শর্টের মধ্যে আলোচনা করছি, যাতে তোমাদের 2-3টে প্রশ্ন আমি বলে দিচ্ছি, একদম টপ লেভেল কোশ্চেন, যেটা পরীক্ষাতে আসার মতো। তবে আগে আমি চালাকিটা বলবো, কারণ সব যদি আমি বলতে চাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, 2 মার্কেট আগে 3 মার্কেটটাই বলে নিতে হবে। বহির্জাত প্রক্রিয়ার বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। 2 নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা, 3 নম্বর প্রাকৃতিক অর্থনীতি। এবার আমাদের কিছু কিছু জায়গার দিকে লক্ষ্য রাখতে হবে। কি কি জায়গা আমি সেটা বলি, কারণ যেহেতু আমরা অল্প সময় সিলেবাস কভার করব, আমরা যেমন এখানে কিছু কিছু বাদ দিয়েছি, এখানেও কিছু কিছু আমরা বাদ দেবো। কি কি বাদ দেবো প্রথমেই বলি, এখান থেকে আমরা বায়ুমণ্ডলটাকে বাদ দেবো, আমার অত পড়ার দরকার নেই। কেন? কারণ বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন আসবে, আমি এটা থেকেই লিখবো, অথবা বায়ুমণ্ডল পাবো, আমি বায়ুমণ্ডল থেকেও লিখতে পারবো। বজ্র ব্যবস্থাপনা পড়বো। প্রাকৃতিক ভূগোলটাকে আমরা একই রকম ভাবে অ্যাভয়েড করে দেবো, আমরা এই মুহূর্তে প্র্যাকটিস করবো না, কারণ এটা প্র্যাকটিস করতে গেলে আমাকে অনেক বেশি পড়তে হবে। আর উপগ্রহ মানচিত্র এবং ভূবৈচিত্র্য ম্যাপ, এই দুটোর মধ্যে যে কোনো একটার দিকে আমি টার্গেট রাখবো, যে কোনো একটা। ভূবৈচিত্র্য সূচক ম্যাপটাও পড়তে পারি বা উপগ্রহ চিত্রও পড়তে পারি, এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্টকে আমি নজর দেবো। বোঝা গেল? এবার যদি আমি আসি পরপর প্রশ্নের দিক দিয়ে, তাহলে আমি যে কটার উপর নজর দেব সে কটার উপর প্রশ্ন কি, ধরো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া থেকে 3 মার্কের মধ্যে নদী, বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয় করে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না, বা বদ্বীপ গড়ে ওঠার শর্তগুলো কি কি। ইউভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য, মানে ইউ আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, অশ্বক্ষরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। খতম। এই যে কটা প্রশ্ন আমি বললাম বহির্জাত প্রক্রিয়া থেকে, এর মধ্যে 3 মার্কের কম পাবে একটা। ঠিক আছে, এবার আমরা তারপরে চলে যাই বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে আমি বলবো না, বায়ুমণ্ডল থেকে বলবো না, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা। আমি বায়ুমণ্ডল থেকে আমি বলে রাখি। দেখো, একটা বায়ুমণ্ডল থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, 3 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে এবার আসবেই। আগেরবার 3 মার্কের প্রশ্ন বায়ুমণ্ডল থেকে আসেনি, 3 মার্কের প্রশ্ন কিন্তু বায়ুমণ্ডল থেকে আসবেই। তবে আমি যেটা বললাম, বায়ুমণ্ডল থেকে যদি কেউ মনে করো আমি 3 মার্কের প্রশ্ন পড়বো না, কিচ্ছু যায় আসে না। বায়ুমণ্ডল থেকে শুধুমাত্র কয়েকটা 2 মার্কের টিকা পড়লেও কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো।
কেন বললাম? কারণ এখানে বায়ুমণ্ডলটাকে আমাকে পড়তেই হবে 2 মার্কের জন্য। 2 মার্কের জন্য বায়ুমণ্ডলটাকে আমাকে পড়তে হবে। আমি 3 মার্কের জন্য বায়ুমণ্ডল না পড়লেও আমার কিছু যায় আসে না, আমি বায়ুমণ্ডল বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র প্রথম প্রশ্নের জন্য বহির্জাত প্রক্রিয়া থেকে আমি পড়বো, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল বাদ দিয়ে দিলাম। বজ্র ব্যবস্থাপনা কিন্তু আমাকে পড়তেই হবে, পড়তেই হবে। বজ্র ব্যবস্থাপনা থেকে 3 মার্কের জন্য জাস্ট কয়েকটা প্রশ্ন রয়েছে, আমি সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগেরবার শিক্ষার্থীর ভূমিকাটা এসেছিল, এবারের জন্য তোমাদের যেটা বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপরে 3R বা 4R মোস্ট ইম্পর্টেন্ট, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি, আর ভাগীরথী বা হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব। এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা থেকে ভালো করে পড়ো। প্রাকৃতিক ভূগোল থেকে আমি প্রশ্ন বলবো না, পড়বও না, আমি সরাসরি চলে যাব অর্থনৈতিক ভূগোলে। প্রাকৃতিক ভূগোল থেকে আমি বলবো না, আমি সরাসরি চলে যাব অর্থনৈতিক ভূগোলে। অর্থনৈতিক ভূগোলে আগের বছর শিল্প থেকে প্রশ্ন এসেছিল, অটোমোবাইল শিল্প থেকে। এবছর একদম পরিষ্কার বলে রাখি তোমাদের, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য বা জায়িদ শস্য কি, তারপরে উত্তর পশ্চিম ভারতে গম চাষ, উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন, আচ্ছা তামিলনাড়ুতে বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে কেন, আর জনসংখ্যা বৃদ্ধির দুটো কারণ বা দুটো প্রভাব, চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিকের প্রয়োজন বেশি কেন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন, দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন, এই টাইপসের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। ঠিক আছে, আর উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র সূচক মানচিত্রের প্রশ্নগুলো আমি একবারে তোমাদের সামনে বলে দিই। কারণ এই উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র থেকে মানচিত্র থেকে একদম 3-4টে প্রশ্ন রয়েছে, এই দুটোর পার্থক্যটা একটু দেখতে হবে। আর ভূবৈচিত্র সূচক মানচিত্রের যে সূচক সংখ্যা, সেই সূচক সংখ্যার টাইপসগুলো একটু দেখতে হবে, আর এটার গুরুত্বটা কি ভালো করে একটু দেখতে হবে। উপগ্রহ চিত্র তাই গুরুত্বটাকে একটু ভালো করে দেখতে হবে। আর এই দুটোর পার্থক্য তো প্রথমেই বললাম, এই 2-3টে প্রশ্ন পড়লেই এখানে আমার 3 মার্ক কমন পাওয়া যায়। বোঝা গেল? এবার আমরা চলে যাবো 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের সাজেশন আমি দিতে পারবো না, কারণ 2 মার্কের অনেক প্রশ্ন রয়েছে। আমি যেটা মূল সাজেশন দেবো এর পরবর্তী পর্যায়ে 2 মার্কের কোশ্চেন, 3 মার্ক কোশ্চেন, 4 মার্ক কোশ্চেন, 5 মার্ক কোশ্চেন স্পেশাল সাজেশন, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজ জাস্ট আমরা প্যাটার্নটা আলোচনা করছি, আমরা কি কি প্রশ্ন পড়বো, কি কি প্র্যাকটিস করবো। 2 মার্কের জন্য বহির্জাত প্রক্রিয়াটা অবশ্যই আমাকে পড়তে হবে। বায়ুমণ্ডল আমরা প্রথম থেকে টার্গেট করেছি, অফ করে দেবো, এখানেও আমরা অফ করে দেবো। বজ্র ব্যবস্থাপনাতে পড়বো। প্রাকৃতিক ভূগোলটা আমাকে পড়তে হবে, কিছু টিকা প্রশ্ন রয়েছে, আমি সাজেশনে দিয়েছি এর আগে, আবার আমি একটা ফাইনাল সাজেশন রেডি করে দেবো তোমাদের জন্য। অর্থনৈতিক মানে লাস্ট মিনিট সাজেশন এখন যেটা পাবে, অর্থনৈতিক ভূগোল থেকে আমাকে কয়েকটা প্রশ্ন পড়তে হবে। উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে খুব কয়েকটা শর্ট রয়েছে। এখানে সব থেকে তোমাদের পড়ার জন্য একটা প্যাটার্ন বলি, তোমরা প্রথম বহির্জাত প্রক্রিয়াটা পড়বে ভালো করে এই চ্যাপ্টারটা। কেন? কারণ এখানে আমরা 2 মার্ক পাবো, এখানে আমরা 3 মার্ক পাবো, এখানে আমরা 5 মার্ক পাবো। তার মানে বহির্জাত প্রক্রিয়া থেকে আমরা 2 মার্কের প্রশ্ন লিখবো, 3 মার্কের প্রশ্ন লিখবো, 5 মার্কের প্রশ্ন লিখবো। বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে আমরা টোটালি অ্যাভয়েড করে যাবো, 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক আমাদের কিচ্ছু প্রয়োজন নেই, শুধুমাত্র শর্টের জন্য প্র্যাকটিস করবো। আচ্ছা, বায়ুমণ্ডল পড়া খুব সহজ ব্যাপার, কারণ সেখানে প্রশ্ন সংখ্যাই 3-4টে করে আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে বায়ুমণ্ডল পড়বো। প্রাকৃতিক ভূগোল এর পার্টটা একটু লেন্দি পার্ট, যারা পড়ার তারা তো অবশ্যই পড়বে, যারা পড়তে পারো তারা কোনো অংশ বাদ দেবে না, এটা হলো প্রথম কথা। যারা একটু দুর্বল আমি তাদের জন্য বলছি, তারা প্রাকৃতিক পার্টটাকে বাদ দিয়ে অর্থনৈতিকের পার্টটার দিকে বেশি গুরুত্ব দেবে, এবং শিল্প কৃষির পার্টটা যেটা খুব সহজ, একবার দুবার রিডিং পড়লেই মনে থাকে, সেই পার্টটাকে বেশি করে পড়বে। আর উপগ্রহ মানচিত্র এবং ভূবৈচিত্রসূচক মানচিত্রের অল্প কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো পড়বে। কিছু প্রশ্ন তো আমি বলেই দিলাম, আর 2 মার্কের কোশ্চেনগুলো আমি আলাদা করে এর আগেও দিয়েছি, আবারও আমি একদম শর্ট করে তোমাদের জন্য 2 মার্কের কোশ্চেন, 3 মার্ক কোশ্চেন এবং 5 মার্ক কোশ্চেন আলাদাভাবে রেডি করে তোমাদের সামনে তুলে ধরবো। আর রইল পরে ম্যাপ পয়েন্টিং। দেখো, ম্যাপ পয়েন্টিং এর আগেও আমি তোমাদের দিয়েছি একদম কিভাবে কি ম্যাপ পয়েন্টিং করতে হয়, তার জন্য ভিডিও রেডি করা রয়েছে, সেই ভিডিওটা একটু দেখে নাও, খুব কাজে লাগবে। এবং যেভাবে যা বললাম, যেভাবে যা পড়তে বললাম, সেগুলো পড়ে ফেলো। বোঝা গেল কি বললাম? আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।